এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি সন্দেশখালী ত্রিমণি বাজারে। আর এই সন্দেশখালীর আন্দোলনের মূল কারণটা কি? কি কারণে সন্দেশখালীর মা ও বোনেরা বর্তমান শাসক দলের বিরুদ্ধে ঝেঁটা লাঠি এবং যার যার হাতে অস্ত্র ছিল দা কুটুল বটি সেগুলো নিয়ে বেরিয়ে পড়েছিল শাসক দলের উপরে? কি কারণে আজকে শুনে নেব। আমাদের সঙ্গে রয়েছে সন্দেশখালীরই মানুষ। কি ঘটেছিল আমরা শুনে নেব। কাকা, কি ঘটেছিল সেই দিন বলুন। প্রথম দিন আমরা সাধারণ গ্রাম প্রতিবাসী বাইরে বেরিয়েছিলাম। শেখ শাহজাহান যখন খাঁচার মধ্যে ঢুকে যাওয়ার পথে আমরা তখন একটু সাহস পেয়ে সাধারণ মেয়েদেরকে নিয়ে আমরা যেসব চাষি তারা বেরিয়েছিলাম। আমাদের জল করের টাকা পয়সা দিতে হবে এবং চাষযোগ্য জমি ফেরত দিতে হবে, এই নিয়ে আমরা গ্রামের কিছু মেয়ে ছেলে বেটা ছেলে করে আমরা এসেছিলাম। থানার সামনে আসবার পরে থানার থেকে বললো তোমাদের পারমিশন নেই, তোমরা কোনো মিটিং মিছিল করতে পারবে না, ফিরে চলে যাও। আমরা ফিরে চলে গেলাম। বিকেলবেলা শিবু হাজরার নির্দেশে উত্তম সর্দার 70 থেকে 80 জন লোক নিয়ে এসে আমাদের ত্রিমণি বাজারে জমায়েত করলো। জমায়েত করে রাত 10টা 11টা অবধি ছিল, তারপর চলে গেল। চলে যাওয়ার পরের দিন আমরা আবার যখন থানায় আসলাম পারমিশন নিতে, পারমিশন আমাদের দিল না, বললো পারমিশন হবে না, তোমরা চলে যাও। তারপরে বিকেলবেলা 3 থেকে 400 লোক সন্দেশখালীতে নিয়ে এসে হাজির করলো। খুলনার পাড় থেকে এসছে, ধামাখালি থেকে এসছে, আপনার কড়াঘাটি অঞ্চল, জেলেখালি অঞ্চল, এই 4টে অঞ্চল থেকে লোক নিয়ে এসে এখানে জমায়েত করে ওরা বলেছিল মিছিল করতে, মিটিং করতে হবে। মিটিং করতে হবে বলে ডেকে নিয়ে এসে তাদেরকে নিয়ে আমাদের যেসব গ্রামে আমরা বেরিয়েছিলাম সেই সব গ্রামে মিছিল সহকারে ঢুকেছিল। ঢুকে বিভিন্ন রকম স্লোগান, হাত ভেঙে দাও, গুড়ি দাও, এদের ঘর বাড়ি ভেঙে দাও, এই ধরনের স্লোগান ওরা দেয়। দেওয়ার পরে আমাদের গ্রাম প্রতিবাসী সবাই মিলে আমরা ওদের পিছনে বেরোলাম যে কেন আমাদেরকে এই অত্যাচার বা এই ধরনের ভাষা বলা হবে। আমরা যখন বেরোলাম তখন ওরা ছুটে পালিয়ে আসছে। পালিয়ে এসে ওরা যখন থানার কাছে এসছে, আমরা পরপর থানা পর্যন্ত আসছি, চারিদিক থেকে যখন আমরা গ্রাম থেকে বের দিয়েছি তখন ওরা নদী সাঁতার দিয়ে পালিয়ে যাচ্ছে। তার প্রমাণ, নদীতে সাঁতার দিতে গিয়ে নদীতে লঞ্চে উঠতে গিয়ে পড়ে গেছে নদীতে। নদীর চরে একটা ছেলেকে ধামাখালি বাড়ি ছলা বিক্রি করে, তাকে আমরা বের দিয়েছিলাম। বের দিয়ে বললাম যে তুই কেন এসছিস এই দলে গন্ডগোল করতে? সে বলছে দাদা আমি গন্ডগোল করতে আসিনি, আমি ছলা বিক্রি করি, তোমরা চেনো আর তুমি আমাকে ভালো চেনো। এবং আমাকে সে ভদ্রলোক ভালো চেনে, আমাকে নাম বলছে, বাবা বলছে আমাকে বাঁচাও, বলছে আমাকে 300 টাকা দিয়েছে মিছিলে আসতে হবে, তাই আমি এসেছি। কিন্তু এখানে এসে দেখছি যে মারামারি গন্ডগোল করতে হবে, আমরা বুঝতে পারিনি, তাই আমরা জীবনে বাঁচার তাগিদায় ছুটে পালিয়ে যাচ্ছি। এই যারা এসছিল, যারা বলছিলেন যে 50-60 জন লোক নিয়ে শিবু হাজারে তার উত্তম সর্দারের দলবল, এই এলাকার মানুষ ছিল না সব বাইরের মানুষ? সব বাইরের মানুষ, একটাও এলাকার মানুষ ছিল না। ধামাখালি আর জেলেখালি আর সুখদোয়ানি, দুর্গা মণ্ডপ এদিক থেকে লোক এসেছিল, কড়াঘাটি অঞ্চল থেকে লোক এসেছিল। 50 থেকে 60 জন লোক প্রতিদিন রাত্রেবেলা করে আসতো। ব্যাংকের নিচে, সাগর গ্রামীণ ব্যাংকের নিচে রান্না হতো, ওখানে থাকতো, খাওয়া দাওয়া করতো। আমরা যখন ওই গন্ডগোল করি, যেদিনকে এই সমস্ত জায়গার লোক বেরোয়, শিবহাজার মানে ফার্ম পোলট্রি ফার্ম ভাঙচুর করে, সেই দিনকে ওরা সব দেশ ছেড়ে পালিয়ে গেছে, এখান থেকে রাতারাতি পালিয়ে গেছে। এই যে শিবু হাজরা এবং উত্তম সর্দার, এদের যে সঙ্গবঙ্গ আরো যারা ছিল তারা সব কোথায়? বাইরের কেউ নেই এখানে। আর সন্দেশখালী যা ছিল তারা সব দেশ ছাড়া এখন পালিয়ে গেছে, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ার মাধ্যমে বর্তমান শাসক দলের মুখপাত্র সহ শাসক দলের নেতা মন্ত্রীরা বলছেন আপনারা নাকি আরএসএস এর ঘাঁটি এবং আপনারা বিজেপির কাছ থেকে টাকা নিয়ে বিজেপির শেখানো কথা বলছেন। আপনি কোন দল করেন? আমি বর্তমান টিএমসি, আগেও টিএমসি করতাম। আমি টিএমসি বুথ সহ সভাপতি কাজ করতাম। তখন আমার বুথের নাম্বার ছিল 165, 8 নম্বর কাছারিপাড়া আদিবাসী প্রাইমারি স্কুলের পাশেই আমাদের বাড়ি এবং আমাদের ওটা এসটি বুথ। এই যে আপনি তৃণমূল করেন বলছেন, আমি এখনও তৃণমূল করি, তৃণমূল সমর্থন করি, কিন্তু তৃণমূলের কোনো কাজ আমি করি না, পার্টির কর্মী হিসাবে কোনো কাজ আমি করি না। এবারে আপনারা শুনতে পাচ্ছি যে রাজ্য শাসক দল তারা চন্দ্রিমা ভট্টাচার্য সহ 3-4 জন মন্ত্রীকে নিয়ে লক্ষাধিক মানুষের সমাগম করবেন এই সন্দেশখালী বাজারে তৃণমূলের কংগ্রেসের হয়ে। আপনারা কি সেই সবাই অংশগ্রহণ করবেন? সন্দেশখালী 2 নম্বর ব্লকের দিলীপ মল্লিক প্রধান ছিল, এখন বর্তমান দিলীপ মল্লিক প্রধান নেই। এই অঞ্চলের একটি লোকও ওখানে যাবে না। তাহলে কি বাইরে থেকে মিছিল করবে? বাইরের থেকে, এখানে যখনই মিটিং মিছিল হয় বাইরের থেকে লোক নিয়ে আসে। স্থানীয় লোক কম থাকে কিন্তু বাইরের লোক বেশি। আর এই মুহূর্তে আমাদের স্থানীয় লোক একটিও কেউ যাবে না মিটিং মিছিলে। তৃণমূলের মিটিং মিছিলে আপনারা যাবেন না? আপনি তো তৃণমূল করেন। যাবে না। আমরা তৃণমূল এখনও করি, এখনও করব, কিন্তু মিটিং মিছিলে আমরা যাব না। আমাদের এই যে লড়াই, এই লড়াই শেষ না হওয়া পর্যন্ত আমরা কোনো মিটিং মিছিলে যাব না। এই যে শিবু হাজারা এবং উত্তম সর্দার ধরা পড়েছেন দুজনে,
এবং শিবু হাজারার বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ আছে এবং উনি প্রাণ নিতে চেয়েছিল কারণ, সে বিষয়ে আপনি কি বলবেন? প্রাণ নিতে চেয়েছিল ওইটা আমি বলতে পারবো না, তবে আমার বাড়িতে নোনা জল ঢুকে যাচ্ছে, 4টে ভাইয়ের পুকুর সমানভাবে ডুবে যায়, জোয়ারে যখন জল ওঠে তখন ঘর বাড়ি ডুবে যায়, ভাটায় জেগে যায়। এইটা আমি শিবু হাজরার কাছে বলতে গেছি, শিবু হাজরা পার্টি অফিসে। শিবু হাজরা আমাকে অকথ্য ভাষায় গালাগালিজ করেছে এবং তাড়িয়ে বের করে দেওয়ার মতো অবস্থা। সে ভাষা মুখে বলা যাবে না, এমন ভাষা আমার সঙ্গে ব্যবহার করেছে। এই যে পুলিশ প্রশাসন, আমার আপনার জনগণের সাধারণের ট্যাক্সের পয়সা তাদের মাইনে হয়, এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আপনারা যে অভিযোগগুলো করছেন, মারাত্মক অভিযোগ করছেন, তারপরে এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে জনসাধারণের কোনো আস্থা বা ভরসা থাকবে? আমরা প্রথম যেদিন আমাদের মেয়েদেরকে নিয়ে বাইরে বেরোই, থানার থেকে আমরা মিশনে মাঠে গেছিলাম। মিশনে মাঠের ওখানে যে সবুজ গাছ ছিল, একটি গাছ নেই, সমস্ত গাছ কেটে নিয়েছে শিবু হাজরা। তার পোলট্রি ফার্ম করেছে, আর বাকি গাছ সব চিরট করে জল করে জ্বালানি করছে। বিভিন্ন জায়গায় জলকর আছে, জেলেখালি অঞ্চলে 3টে জলকর আছে, একটা হচ্ছে 700 বিঘা, একটা হচ্ছে 200 বিঘা, একটা হচ্ছে পান্তামারি, আর তারপর আমাদের সন্দেশখালি। এই মোট 4টে ঘের ফিশারি আছে। 4টে ফিশারির নাম হচ্ছে আকাশ 4। আমাদের কাছে যে জমির প্রথমে লিজ নেওয়ার জন্যে, আমাদের টাকা নেওয়ার জন্যে রসিদ দিয়েছে, সেই রসিদে লেখা আছে আকাশ ফিশারি 4 নম্বর হচ্ছে 4। আমাদের প্রথম বছর লিজ দিয়েছে, তারপর থেকে লিজ দেয়নি। আর শিবু হাজরা যে ফিশারি করেছে, সরকারি যে সুইচ গেট থেকে জল বেরোয়, সরকারি সুইচ গেট, সেই সুইচ গেটটা হচ্ছে মিষ্টি এলাকার চাষিদের জন্য, সাধারণ মানুষের সুইচ গেট। চাষের সময় যেটুকু জল আমাদের প্রয়োজন, সেইটুকু জল আমরা রাখি, অবশিষ্ট বেশি জলটা আমরা সুইচ গেট থেকে বের করে দেই। সেই সুইচ গেট শিবু হাজরা জল ফিশারির জন্যে ব্যবহার করে এবং তাতে 12 মাস সব সময় নোনা জল তুলে মাঠ ডোবাচ্ছে। আমাদের বর্তমান আমার বাড়ির দক্ষিণ সাইডে জলকর করেছে শিবু হাজরা। পূর্ব সাইডে আমাদের যে চাষের জমি আছে, 2 বছর ধরে আমরা চাষ করতে পারিনি, পুরো নোনা জলে ঘর বাড়ি ডুবে গেছে। মানুষ আমরা বর্ষাকালে বাইরে বেরোতে পারি না, ঘরের সামনে জল, বাইরে জল। একদিন রাত্রে, প্রথম দিন রাত্রে যেদিন শিবু হাজরা জল তুলে দেয়, সেদিনকে 10 বস্তা সিমেন্ট আমার ওই বাইরে ছিল, সিমেন্টগুলো সব নষ্ট হয়ে গেছে। আমি একটা টিএমসির প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছিলাম, সেই ঘর তৈরি করছি, এখনও ঘর আমি কমপ্লিট করতে পারিনি। কোনো রকম উপরে অ্যালবেস্টার দিয়ে সেই ঘরটায় বসবাস করছি। 10 বস্তা সিমেন্ট ছিল বাইরে, রাত্রিবেলা জল ঢুকে আমার সিমেন্টগুলো নষ্ট হয়ে গেছে। দুপুরবেলা জোয়ারে জল তুলেছে, আমার ভাই রান্না করতে বসেছে, বৌমা, সেই ভাতের হাঁড়ি সব ডুবে গেছে। আমাদের ভাতের হাঁড়ি ফেলে দিতে হয়েছে, বলতে গেলে মার। আমাদের ওই সাইডে মাঠে জমি ডুবে যাচ্ছে। আমরা বেশ কিছু চাষিরা নিয়ে বসে একটা মিটিং করেছিলাম যে আমাদের এই ঘর বাড়ি ডুবে যাচ্ছে, এই সাইডে আর ওই সাইডে চাষের জমি ডুবে গেছে, আমরা দিদির কাছে আবেদন করব। যেদিন মিটিং করেছি, তারপর দিন বিকেল 3টের থেকে মার শুরু হয়ে গেছে। কৈলাস সর্দার, গৌতম প্রামাণিক, এই দুজনকে যে মার মেরেছে, সে মার দেখার মতো না। আমার ভাই মিটিংয়ে ছিল, ভাইকেও তুলে নিয়ে গেছে। ভাই এখনও বর্তমান টিএমসির কর্মী। ভাইকে তুলে নিয়ে এসছে উত্তম সর্দার এবং উত্তম সর্দারের দলবল, সেনাবাহিনী, বর্ডার বাহিনী নিয়ে 15-16 জন গিয়ে তুলে নিয়ে এসছে। নিয়ে এসে থানায় গিয়ে তাদেরকে মিথ্যা কথা বলে ডায়েরি করাচ্ছে। আমাদের বর্তমান টিএমসির যে জন্ম দিয়েছে অর্জুন গিরি, সে মারা গেছে, তার বিরুদ্ধে দরখাস্ত লিখেছে যে এরা গিয়ে নদীর খালের বাঁধ কাটিয়ে দিয়ে মাঠ ডুবিয়ে দিয়েছে। বড়বাবু সেটা জানতো সেই সময় যে ওরা মিথ্যা কথা বলছে। বড়বাবু কেস নিয়েছে, নিয়ে কেস ফাইল করেনি, বলেছিল আমি ফিল্ডে ইনকোয়ারি করব, ইনকোয়ারি করে এসে যদি দেখি যে ওরা বাঁধ কেটে ডুবিয়ে দিয়েছে, তাহলে আমি কেস করবো, নইলে কেস করব না। বড়বাবু সেটা দেখে এসে কোনো কেস আর আমাদের নামে করেনি, কারণ নামে কেস করেনি ওই সময়। এই যে আমরা দেখতে পাচ্ছি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মূলে যারা মুখপাত্র আছে তারা বলছে যে নিরাপদ সর্দার এবং বিজেপির যারা আছে তারা এইসব ষড়যন্ত্র করছে। সম্পূর্ণ মিথ্যা কথা। একটু তাহলে আপনাদের গল্পটা, সত্যি গল্পটা বলি। এখানে বিজেপি বলতে কেউ নেই, যারা ছিল তারা একটা জনপ্রাণী কেউ নেই। বিজেপির যে কজন ছিল তারা মার খেয়ে যা গর্তে ঢুকে গেছে, তারা কেউ বেরোয়নি। স্থানীয় ছেলে বিজেপি করতো, তারা আর কেউ আসে না সামনে। সিপিএম যদি বলেন নিরাপদ সর্দার দেশ ছাড়া, সে থাকে কলকাতা বাঁশধনী, শুনেছি চোখে দেখিনি, কিন্তু তাকে দেশে কোনোদিন দেখতে পাওয়া যায় না। সিপিএমের একটি ছেলে ছিল, সেটা সুভাষ সর্দার। সুভাষ সর্দারকে কয়েকবার ধরে মারধর করা হয়েছে। সুভাষ সর্দারকে উত্তম সর্দার যখন মারলো, মারার পরে মার খেয়ে গেল শেখ শাহজাহানের কাছে।
শেখ শাহজাহানের কাছে গিয়ে বললো যে শেখ ভাই তোমার কি বিচার এই যে আমরা টিএমসি সিপিএম করি বলে আমাদেরকে এরম মারধর? শেখ শাহজাহান কথা দিল, সুভাষ ভাই তুমি যাও, তোমার গায়ে কেউ হাত দেবে না, আমি বলে দিচ্ছি। সেইখান থেকে সুভাষের মারি বন্ধ ছিল। গত পঞ্চায়েত ভোটে ভোট ডিক্লেয়ারের পরেই সরকার থেকে অর্ডার দিল, বিডিও ডাকলো সর্বদলীয় বৈঠক করার জন্যে। সেই সর্বদলীয় বৈঠকে সুভাষ সর্দার গিয়েছিল। সুভাষ সর্দারকে সেই বিডিওর সামনে বেধড়ক মার, সে মারে সীমা সংখ্যা নেই। অথচ বিডিও কোনো স্টেপ নিল না, থানা কোনো স্টেপ নিল না, সুভাষ মার খেয়ে বাড়ি ফিরল। তাহলে আজকে সুভাষ সর্দারের কেউ নেই, তাহলে সিপিএমের এখানে কেউ নেই, বিজেপির কেউ নেই, তাহলে আমরা কার কাছে যাব বলতে? থানায় গেলে থানা থেকে হেঁকে তাড়িয়ে দেয়, বলে কি শেখ শাহজাহানের কাছে চলে যাও। তাহলে আমরা কার কাছে যাব? সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। সাজানো ঘটনা বলতে সন্দেশখালিতে কোনো কিছু নেই। আমি কলকাতায় মিডিয়াদের বলতে চাই, মিডিয়া অফিসে যারা বসে, টিভি সেন্টারে বসে যারা ওখান থেকে বিজেপি বা সিপিএমের কথা বলছে যে এরা মোদক দিচ্ছে, এখানে বহিরাগত বলছে, তাদের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, আপনাদের বুকে যদি এক ফোঁটা রক্ত, সতের রক্ত থেকে থাকে, আপনারা আসুন, আমরা প্রমাণ করে দেবো যে এখানে সিপিএম বিজেপি বলতে নেই, বহিরাগত বলতে নেই। মেয়েরা মুখ ঢাকা দিয়ে লজ্জার খাতিরে মুখ দেখাতে পারছে না, তাই তারা মুখের কাপড় ঢাকা দিয়ে সব কিছু জানিয়েছে। কড়াকাঠি অঞ্চলে যে ভদ্র মহিলা প্রধান, সে যে বলে দিল বহিরাগত, আমি ওনাকেও বলতে চাই, উনি সন্দেশখালী এসে দাঁড়িয়ে বলুক যে বহিরাগত কাকে বলে। আমরা প্রমাণ করে দেবো, যারা যারা আমাদের এখানে মুখ ঢাকা দিয়ে, যে কাপড় পরে মুখ ঢাকা দিয়ে বলেছে, সেই কাপড় পরে সেই মহিলাকে দাঁড় করিয়ে আমরা প্রমাণ করে দেবো যে সে আমাদের স্থানীয় বাসিন্দা। তাদের আই কার্ড, আধার কার্ড, জমি জায়গার কাগজপত্র কি দেখতে চাইবে আমরা দেখাবো। চন্দ্রিমা দিদির কাছে আমি অনুরোধ করি, আপনি যদি আমার কথা শুনতে পান, তাহলে আপনার বুকে যদি একটু সৎসাহসের রক্ত থাকে, আপনি একটাবার আসুন, আমাদের কাছে শুনে যান, আমাদের দুঃখের কষ্টের কথা জেনে যান। আপনি টিভি সেন্টারে বসে বড় বড় ভাষণ দিচ্ছেন, অনেক কিছু ভাষণ শুনছি, আপনার সৎসাহস থাকলে আপনি চলে আসুন, আপনি আপনাদের কাছে প্রমাণ করে যান যে বহিরাগত কাকে বলে এবং এখানে বিজেপি সিপিএম আছে কিনা, প্রমাণ করে দিয়ে যান, তাহলে আমরা জানবো যে হ্যাঁ আপনি সত্যি বলছেন। আমি এখনও চ্যালেঞ্জ দিচ্ছি, আমি টিএমসির বুথ সভাপতি ছিলাম, কিন্তু এখন আমি পার্টি করি না, ভোট দিদিকে দেই, দিদিকে দেবো। পুরনো টিএমসি তার মানে আমি পুরানো টিএমসি জন্ম দিয়েছি আমি। আমার বুথে আমি, আমার ভাই, আমার বড় ভাই, আমরা তিনজন সবার আগে ফ্ল্যাগ তুলি। মাত্র 13 জন ভোটারদের নিয়ে আমরা মিটিং করে তারপরে ভোটে সিপিএমের কাছ থেকে আমরা বুথ নিয়ে নেই। সেই প্রার্থী আমাদের পাড়ায় ছিল, বর্তমান সে আমাদের কর্মী মারা গেছে, অর্জুন গিরি। আমি সেই বুথের সহসভাপতি ছিলাম, এখনও আছি, থাকবো দিদির পাশে। এই যে বর্তমান শাসক দল যেভাবে বিরোধীদের উপরে যেভাবে হামলা করছেন, সিপিএম এর আমলে আপনারা টিএমসি করেছেন, তখন কি এইভাবে বেগ পেতে হয়েছে? না, আমরা যখন সিপিএম ছিল প্রথম, সিপিএম কিছু অত্যাচার করেছিল, তবু আমাদের কথা বলার সাহস ছিল, ক্ষমতা ছিল, আমরা এক জায়গায় দাঁড়িয়ে সবাই মিলে কথা বলতাম। আমরা এক্ষুনি বর্তমান নাম বলি, সন্দেশখালী প্রাক্তন প্রধান হরিবাবু, সিন্ধুবাবু, সন্তোষ বিশ্বাস, গোপাল দাস, জয়দেব মাস্টার, এদেরকে আমরা চোখ রাঙাতাম, বড় বড় কথা বলতাম, কিন্তু এরা আমাদের ডেকে কথা বলতো, আবার বেরিয়ে এসে পার্টির মিটিং শেষ, আবার বেরিয়ে এসে একসঙ্গে চলাফেরা করতাম। শঙ্কর দেশ বর্তমান সন্দেশখালী বাসিন্দার, সেই শঙ্কর দেশ সিপিএম করতেন, তার সঙ্গে আমাদের দ্বন্দ্ব হতো। যখন আমরা যে যার টেবিলে যেতাম, দ্বন্দ্ব হতো, টেবিলে দ্বন্দ্ব শেষ, আমরা এসে একসঙ্গে বসে চা খেতাম, একসঙ্গে ভাই ভাই বলে সম্পর্কে চলতাম। বর্তমান আমাদের টিএমসি শাসক দল, সুকুমার মাহাতো আমাদের এখানকার এমএলএ হওয়ার পরে, প্রথম এমএলএ 5 বছর ছিল, তার পরের বছর থেকে আবার এমএলএ পাস করলো, সন্দেশখালী অত্যাচার শুরু হলো। আমরা কোনো নেতার সঙ্গে, কোনো পার্টির কর্মীদের সঙ্গে কথা বলতে পারতাম না। শঙ্করদের সঙ্গে যদি আমি দাঁড়িয়ে কথা বলি, সঙ্গে সঙ্গে হ্যালো ফোন করে দেয় লালটু বোস, বলে কি যে লক্ষণ বণিক শঙ্করদের সঙ্গে কথা বলছে, লক্ষণ তাহলে এখন বিজেপি সিপিএম করে। আমি যদি সুভাষ সর্দারের সঙ্গে কথা বলি, লালটু বোস দেখতে পেলে ফোন করে বলে দেয় শিবু হাজরাকে যে লক্ষণ সুভাষ সর্দারের সঙ্গে কথা বলছে, ও তাহলে এখন বিজেপিতে চলে গেছে। এইবার আমাকে বিজেপি পার্টি অফিসে ফোন করে ডেকে নিল, যাওয়ার সঙ্গে সঙ্গে মার। এইরকম ধরনের মারধর বহু ছেলেকে করেছে। মন্টু আমাকেও মেরেছে, আমার বাড়িতে ননজাল ঢুকে গেছে, বলতে যেতে মার। মন্টু মাইতি বর্তমান এখনও টিএমসির বুথ সভাপতি। অমিত দাস, লক্ষণ অধিকারী যে আমাদের সন্দেশখালী
অঞ্চলে কাজ করে দুর্গা মণ্ডপের প্রধান। সেই লক্ষণ অধিকারীর সঙ্গে অমিত দাস সব সময় থাকে। সেই অমিত দাস আর মন্টু মাইতি দুজনকে শিবু হাজরা ডাকলো অফিসে যাওয়ার সঙ্গে সঙ্গে মন্টু মাইতিকে এমন মারধর করলো যে সেই মার দেখে অমিত দাস প্যান্টে পেশাব করে ফেলেছে, অজ্ঞান হয়ে গেছে। শিবু হাজরা নিজে মারছে। শিবু হাজরা এখন একটা সাদা লাঠি রেখেছে, যে লাঠি থানায় পুলিশের কাছে থাকে সেই লাঠি এখন শিবু হাজরা নিজে পার্টি অফিসে ডেকে মারে।